অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে আমি প্রধান নির্বাচন কমিশনারের কাছে চিঠি পাঠাবো যেন নির্বাচন কমিশন আগামী রমজানের আগে 2026 সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করেন। ফেব্রুয়ারিতে রোজার আগে নির্বাচন করতে ইসিকে চিঠি দেবে সরকার, জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা। ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনের ঘোষণাকে স্বাগত জানায় বিএনপি, জুলাই ঘোষণাপত্র নিয়ে হতাশ জামাতে ইসলামী। রক্তে ভেজা 24-এর 36 জুলাই স্মরণ, গণ অভ্যুত্থানের সাংবিধানিক স্বীকৃতি দিয়ে ঘোষণাপত্র। ছাত্র গণ অভ্যুত্থানের 2024-এর উপযুক্ত রাষ্ট্রীয় সাংবিধানিক স্বীকৃতি প্রদান করা হবে এবং পরবর্তী নির্বাচনে নির্বাচিত সরকারের সংস্কারকৃত সংবিধানের তফসিলে এই ঘোষণাপত্র সন্নিবেশিত করা হবে। হাসিনা পতনের 1 বছর, বর্ণিল আয়োজনে গণ অভ্যুত্থান উদযাপন, গ্যাস বেলুন বিস্ফোরণে 11 জন দগ্ধ। চাঁদাবাজদের যন্ত্রণায় অতিষ্ঠ ব্যবসায়ীরা, বছরের প্রথম 6 মাসে রাজধানীতে 419 মামলা। আগামী বছর ফেব্রুয়ারিতে রোজার আগে জাতীয় নির্বাচন আয়োজনে ইসিকে চিঠি দেবে সরকার। জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে এ ঘোষণা দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বলেন যে দেশের ইতিহাসে স্মরণীয় নির্বাচন আয়োজনে আজ থেকে প্রাতিষ্ঠানিক আয়োজন শুরু করা হবে। তিনি আরও জানান, নতুন বাংলাদেশ গড়ার ভিত্তি রচনা হবে এবারের নির্বাচনে। বছর আগে এই দিনে জুলাই গণ অভ্যুত্থান দিবসে জাতির উদ্দেশ্যে প্রধান উপদেষ্টার ভাষণ। শুরুতেই এই দিনটিকে দেশের ইতিহাসে অবিস্মরণীয় উল্লেখ করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শ্রদ্ধায় স্মরণ করেন আন্দোলনে শহীদদের, কৃতজ্ঞতা জানান আহতদের প্রতি। আজকের দিনে আমি জাতির সূর্য সন্তান জুলাই শহীদদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি। সংস্কার, বিচার ও নির্বাচন প্রসঙ্গে সরকারের নেওয়া পদক্ষেপ তুলে ধরেন প্রধান উপদেষ্টা। জানান, 2026 সালের ফেব্রুয়ারি মাসেই রোজার আগে জাতীয় নির্বাচন আয়োজনের জন্য নির্বাচন কমিশনকে চিঠি দেবে সরকার। অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে আমি প্রধান নির্বাচন কমিশনারের কাছে চিঠি পাঠাবো যেন নির্বাচন কমিশন আগামী রমজানের আগে 2026 সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করেন। নির্বাচন উৎসব মুখর করতে কমিশনকে সব ধরনের সহায়তার আশ্বাস দেন প্রধান উপদেষ্টা। জানান, আসন্ন নির্বাচনে ভোটাধিকার নিশ্চিত করা হবে প্রবাসীদের। সেই জন্য সকল আয়োজন সম্পন্ন করতে আগামীকাল থেকে আমরা সকলেই মানসিক প্রস্তুতি ও প্রাতিষ্ঠানিক আয়োজন শুরু করব। এবার আমরা প্রবাসী ভোটারদের ভোট দেওয়ার আয়োজন নিশ্চিত করতে চাই। সৎ ও যোগ্য প্রার্থী বেছে নিতে এবং ভোটের সময় শহীদদের ত্যাগের বিষয়টি মাথায় রাখারও আহ্বান জানান তিনি। যাদের তাজা রক্তের বিনিময়ে আমরা আমাদের এই অতি মূল্যবান অধিকার ফিরে পেলাম, ভোটটা দেওয়ার আগ মুহূর্তে যেন তাদের চেহারা আমাদের চোখে ভেসে ওঠে। ক্ষমতা হস্তান্তরের পথ সুগম ও জবাবদিহিতামূলক রাষ্ট্র প্রতিষ্ঠায় জুলাই সনদের কথাও বলেন ডক্টর ইউনূস। জুলাই সনদ বাংলাদেশে সুষ্ঠুভাবে ক্ষমতা হস্তান্তর, জবাবদিহিমূলক রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর স্বাধীনতা ও সক্ষমতা, নাগরিক অধিকারের সত্যিকারের বাস্তবায়ন, রাষ্ট্রীয় সম্পদ ও সামর্থ্যের ব্যবস্থাপনা নিশ্চিত করবে। মৌলিক সংস্কারে রাজনৈতিক দলসহ সবার সহযোগিতাও চান প্রধান উপদেষ্টা। রাষ্ট্রকে এমনভাবে মেরামত। মোহাম্মদ শফিক, চ্যানেল 24, ঢাকা। জুলাই ঘোষণাপত্র জাতির উদ্দেশ্যে দেয়া প্রধান উপদেষ্টার ভাষণকে স্বাগত জানিয়েছে বিএনপি। দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ জানান, খুব শিগগির ঐক্যমত্যের ভিত্তিতে জুলাই সনদে স্বাক্ষর হবে। এছাড়া নির্বাচনের পরিবেশের জন্য প্রধান উপদেষ্টার পরামর্শ মানারও ঘোষণা দেন তিনি। দুইটি গুরুত্বপূর্ণ ঘোষণা দিয়েছেন, একটি জুলাই ঘোষণাপত্র আর একটি জাতির উদ্দেশ্যে ভাষণের মধ্য দিয়ে তিনি নির্বাচনের ঘোষণা দিয়েছেন। আমরা দুটোকেই স্বাগত জানাই। জুলাই ঘোষণাপত্রের যে সমস্ত ঘোষণা, তাকে রাষ্ট্রীয়ভাবে এবং সাংবিধানিকভাবে স্বীকৃতি দেওয়ার জন্য আমরা প্রতিশ্রুতিবদ্ধ। 1971 ছিল স্বাধীনতা অর্জনের যুদ্ধ, আর 2024 স্বাধীনতা রক্ষার যুদ্ধ।
এক ভিডিও বার্তায় মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন যে বাংলাদেশে আর কখনোই ফ্যাসিবাদ কায়েম হবে না, কাউকে গণতন্ত্র হত্যার সুযোগও দেওয়া হবে না। জানান, মায়ের চোখে বাংলাদেশ যেমন, ঠিক তেমন দেশই করতে চায় বিএনপি। 1971 সাল ছিল স্বাধীনতা অর্জনের যুদ্ধ, আর 2024 সাল ছিল স্বাধীনতা রক্ষার যুদ্ধ। 1971 সালে শহীদ মুক্তিযোদ্ধাদেরকে বাংলাদেশ ভোলেনি। 24-এর গণ অভ্যুত্থানের শহীদদেরকেও বাংলাদেশ ভুলবে না। রাষ্ট্রীয় সাংবিধানিকভাবে স্বীকৃতি পাবে জুলাই গণ অভ্যুত্থান, যা সংবিধান সংশোধন করে তফসিলে যুক্ত করবে নির্বাচিত সরকার। গণ অভ্যুত্থানের বছরপূর্তিতে জুলাই ঘোষণাপত্রে এমন বার্তায় দিলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। গতকাল বিকেলে সংসদের দক্ষিণ প্লাজায় সব দলের প্রতিনিধিদের সাথে নিয়ে এই ঘোষণা দেন তিনি, যেখানে জুলাই শহীদদের জাতীয় বীর ঘোষণা এবং আন্দোলনকারীদের আইনি সুরক্ষা দেওয়ারও কথা জানানো হয়। জুলাই গণ অভ্যুত্থানের 1 বছর। মঙ্গলবার বৃষ্টি স্নাত বিকেল। গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যে ছাতা মাথায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আসেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিশেষ এই দিনে যোগ দেন পূর্ব নির্ধারিত জুলাই ঘোষণাপত্র পাঠ অনুষ্ঠানে। এ সময় ছিলেন বিএনপি, জামাত, এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা। জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠান। জুলাই শহীদদের স্মরণে পালন করা হয় 1 মিনিট নীরবতা। এরপর রাজনৈতিক নেতাদের সাথে নিয়ে ঘোষণাপত্র পাঠ করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। 5ই আগস্ট 2024 সালে গণ অভ্যুত্থানে বিজয়ী বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন হিসেবে এই ঘোষণা প্রণয়ন করা হলো। প্রধান উপদেষ্টা ঘোষণা করেন, গণ অভ্যুত্থান রাজনৈতিক ও আইনি দিক থেকে বৈধ এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত। শহীদদের জাতীয় বীর ঘোষণা করে জানান, আন্দোলনকারীদের দেয়া হবে আইনি সুরক্ষা। বাংলাদেশের রাজনৈতিক ও সাংবিধানিক সংকট মোকাবেলায় গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে ব্যক্ত জনগণের সার্বভৌমত্বের প্রত্যয় ও প্রয়োগ রাজনৈতিক ও আইনি উভয় দিক থেকে যুক্তিসঙ্গত, বৈধ ও আন্তর্জাতিকভাবে স্বীকৃত। জুলাই জনগণের সকল শহীদদের জাতীয় বীর হিসেবে ঘোষণা করে শহীদদের পরিবার, আহত যোদ্ধা এবং আন্দোলনকারী ছাত্র জনতাকে প্রয়োজনীয় সকল আইনি সুরক্ষা দেওয়ার অভিপ্রায় ব্যক্ত করেছে। গণ অভ্যুত্থানকে রাষ্ট্রীয় ও সাংবিধানিক স্বীকৃতির কথাও ঘোষণাপত্রে উল্লেখ রয়েছে। ঘোষণাপত্র সংবিধানের তাফসিলে যুক্ত করবে নির্বাচিত সরকার। ছাত্র গণ অভ্যুত্থানের 2024-এর উপযুক্ত রাষ্ট্রীয় সাংবিধানিক স্বীকৃতি প্রদান করা হবে এবং পরবর্তী নির্বাচনে নির্বাচিত সরকারের সংস্কারকৃত সংবিধানের তফসিলে এই ঘোষণাপত্র সন্নিবেশিত করা হবে। দেশের জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন হিসেবে এই ঘোষণাপত্র প্রণয়ন করা হলো বলেও উল্লেখ করা হয় ঘোষণাপত্রে। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আশিকিন প্রিন্স, চ্যানেল 24, ঢাকা। এদিকে জুলাই ঘোষণাপত্র নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছে রাজনৈতিক দলগুলো। তবে জামাত সহ কয়েকটি দল জুলাই ঘোষণাপত্রে তাদের আকাঙ্ক্ষার বাস্তবায়ন হয়নি বলে দাবি করেছে। এখন পর্যন্ত এটা ঘোষণাপত্রটা পাঠ হয়েছে সামগ্রিকভাবে, রাষ্ট্রীয়ভাবে, এটাতে আমরা সন্তুষ্ট, এটাতে আমরা ইতিবাচক। ঘোষণাপত্রটা আসলে সরকার নিজেই রচনা করেছে, আমাদের সবার থেকে হয়তো ইনপুট নিয়েছে, আমরা আগে এটা দেখার সুযোগ পাইনি। ফলে এটা আমাদের আরো নিবিড়ভাবে হয়তো দেখে তারপরে আমরা আমাদের আনুষ্ঠানিক প্রতিক্রিয়াটি জানাবো। জাতির পক্ষ থেকে দাবি ছিল যে তাদেরকে বিভিন্ন উপাধিতে ভূষিত করার জন্য মুক্তিযুদ্ধ যেরকম হয়েছে, তাদেরকে ভাতার ঘোষণা ছিল, রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতার কথা বলা ছিল, এই কিছুই এখানে স্পষ্টভাবে উল্লেখ হয় নাই। সেই জন্য আমরা হতাশ। ঘোষণাপত্র যতটুকু শুনেছি ততটুকু মনে হয়েছে মোটামুটিভাবে সবার কাছে এটা একটা গ্রহণযোগ্য একটা ঘোষণাপত্র হবে। জুলাই বিপ্লবের যে জন আকাঙ্ক্ষা সেটি প্রতিফলিত হয়েছে বলে মনে করছি। তবে জুলাই এই ঘোষণার শুধু একটি ঘোষণাই নয়, বরং এর আইনি ভিত্তিটা যেন হয়। আজকের ঘোষণাপত্রে 4-5 মাস আগে প্রফেসর ইউনূসের সামনের মিটিংয়ে আমরা যা যা বলেছি তার আসলে তেমন কিছুই যোগবিয়োগ করা হয় নাই। ওয়ার্ল্ড ক্লাস ইনোভেশন নিয়ে ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। এই রাজধানীর যত মত আর পথ সব যেন মিলেমিশে একাকার হয় মানিক মিয়া এভিনিউয়ে,
যে সংসদে একদিন মুখ থুবড়ে পড়েছিল গণতন্ত্র, ভেদাভেদ ভুলে তার চারপাশে জুড়েছিল মুক্ত বাতাসে শ্বাস নেওয়ার আনন্দ। জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে মেতে ওঠেন সব শ্রেণী পেশার মানুষ, যেখানে জুলাই আহত ও শহীদ পরিবারের সদস্যদের কণ্ঠে ছিল নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়। যেই সংসদের চার দেয়ালে বহু বহু বছর ধরে বন্দী ছিল গণতন্ত্র, তার আশেপাশেই আজ মুক্তির উন্মাদনায় মেতে ওঠা মানুষের ঢল। যেভাবে ঠিক একটি বছর আগেই জনমানুষ নেমেছিল ফ্যাসিবাদ মুক্ত এক জনপদের আকাঙ্ক্ষায়। ইতিহাসের বহু চড়াই উৎরায়ের সাক্ষী হয়ে থাকা এই মানিক মিয়া এভিনিউতে তখন জুলাই গণ অভ্যুত্থান দিবস উদযাপনের নানা আয়োজন। বৈরী আবহাওয়ায় আনুষ্ঠানিকতার পর্দা ওঠে কিছুটা দেরিতে। দুপুরে যখন পতাকা হাতে দেখা হবে সবার সাথে, এমন স্লোগানে মঞ্চে উঠতে থাকেন একের পর এক শিল্পী, তখনও আকাশে মেঘের ঘনঘটা। এর মাঝেই গানের সুরে লেখা হয় বৈষম্যহীন সমাজ গড়ার প্রত্যয়। একসময় শুরু হয় কাউন্টডাউন, শেখ হাসিনার পালিয়ে যাওয়ার সময়ের। সে সময় মঞ্চের আশেপাশের উচ্ছ্বাস যেন ফিরিয়ে নেয় 24-এর 36 জুলাইয়ে। অনুষ্ঠানে অংশ নেন গণ অভ্যুত্থানে আহত এবং শহীদ পরিবারের সদস্যরাও, যাদের স্মৃতিতে এখনো জলজলে হাসিনার মসনদ ফেলে দেওয়ার রাজপথের দিনগুলো, আর কণ্ঠে চিকিৎসা, পুনর্বাসন আর সুষ্ঠু বিচারের দাবি। যত কান্দাকাটি করে যাই করে আমাদের ছেলেদের পাবো না, কিন্তু আমরা এই হত্যার বিচার চাই। আমরা যারা আহত হয়েছি বা নিহতর পরিবার, মানে যাই করুক, আমাদের সুচিকিৎসাটা আমাদের দরকার। এত মায়ের বুক খালির জন্য এমন সুন্দর একটা সোনার বাংলা দেশ চাই। আমাদের সুস্থ চিকিৎসা হয়, আর এদের জন্য যারা আহত নিহত হয়েছে তাদের জন্য পুনর্বাসন হয়। আমাদের কথা হইল দেশের ভিতরে সুন্দর সরকার আসুক, ভালো কাজ করুক, সেটা চাই। তবে এত আনন্দ উদযাপনের মাঝেও কিছু কি নেই শঙ্কার? আগতরা জানান যে ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনের স্বপ্নে বারবার জেগে উঠেছে এই ভূখণ্ড, তা পূরণ হয়নি এখনো। একসময় বিকেল গড়িয়ে সন্ধ্যা নামে, আবছা আলোয় তখনও লেখা হতে থাকে নতুন বাংলাদেশের উপাখ্যান। জিনিয়া কবির সূচনা, চ্যানেল 24, ঢাকা। নানা আয়োজনে উদযাপন হলো গণ অভ্যুত্থান। রাজধানীর পল্টনে সমাবেশ করে জামায়াতে ইসলামী, বাইতুল মোকাররমের সামনে 36 জুলাই উদযাপনের র্যালি করে ইসলামী আন্দোলন। এছাড়া আয়োজনের কমতি ছিল না ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায়ও। জুলাই অভ্যুত্থানের 1 বছর, রাজপথে দুর্বার আন্দোলনে স্বৈরশাসক হাসিনাকে হটিয়েছিল গণমানুষ। ঐতিহাসিক সেই ক্ষণটিতেই তাই আবার রাজপথে বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও পেশাজীবী সংগঠন। দুপুরে রাজধানীর পল্টনে সমাবেশ করে জামায়াত ইসলামী। বিদেশি শক্তি বা কোনো দলের চাপে সরকারকে নতি স্বীকার না করার আহ্বান জানান দলটির নেতারা। সব দলকে উপেক্ষা করে কোন একটি দলের ইচ্ছাকে যেন প্রতিফলিত করা না হয়। লক্ষ কোটি মানুষের রক্তদান এবং আকাঙ্ক্ষার প্রতিফলন যেন জুলাই ডিক্লারেশনের মধ্যে আমরা দেখতে পাই। বাইতুল মোকাররমের সামনে 36 জুলাই উদযাপনের র্যালি করে বাংলাদেশ ইসলামী আন্দোলন। সংস্কারের পর পিআর পদ্ধতিতে নির্বাচন করে জাতীয় সরকার গঠনের দাবি জানায় দলটি। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মিছিল করেছে ছাত্র শিবির। পরে মিছিলটি ক্যাম্পাস প্রদক্ষিণ করে শেষ হয় শাহবাগে। বিশ্ববিদ্যালয়ের বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন সাদা দলের ব্যানারে র্যালি হয় ক্যাম্পাস জুড়ে।
বাংলাদেশ চারুশিল্পী সংসদ আয়োজন করে ভিন্ন রকম প্রতিকৃতি প্রদর্শনী। বিকালে টিএসসিতে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এদিকে রাজধানীর রাওয়া ক্লাবের সামনে থেকে জুলাই বিপ্লব স্মরণে শোভাযাত্রা বের করে সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্যরা। অঙ্গীকার করেন সার্বভৌমত্ব প্রশ্নে আপোষহীন থাকার। আহমেদ সোহাগ, চ্যানেল 24, ঢাকা। এদিকে ঢাকার বাইরেও সারা দেশে জুলাই অভ্যুত্থানের বছরপূর্তিতে ছিল নানা আয়োজন। শ্রদ্ধার ফুলে ফুলে ছেয়ে যায় শহীদদের সমাধি ও স্মৃতিস্তম্ভ। সবারই প্রত্যাশা আগামীর বাংলাদেশ হবে বৈষম্যহীন ও দুর্নীতিমুক্ত। প্রায় 16 বছর এক ফ্যাসিবাদী অধ্যায়ের জবনিকা টেনে ইতিহাসে লেখা হয় 24-এর 36 জুলাই। বন্দরনগরী চট্টগ্রামে বর্ষপূর্তির দিনটি শুরু হয় শহীদদের কবর জিয়ারতের মধ্য দিয়ে। সিটি মেয়র ছাড়াও সরকারি বেসরকারি প্রতিষ্ঠান থেকে শ্রদ্ধা জানাতে আসেন অনেকে। জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলন বাংলাদেশ বের করে বিজয় র্যালি। একই কর্মসূচি ছিল ছাত্র শিবির, হেফাজতে ইসলাম সহ কয়েকটি সংগঠনের। বাংলাদেশের সকল শক্তি একত্রিত হয়ে আমরা নতুন করে বাংলাদেশকে সাজাবো। আমাদের এই বিজয়টাকে অনক্যের মাধ্যমে উল্টাপাল্টা কথা না বলে, কাদা ছোড়াছুড়ি না করে এটাকে বিনষ্ট করা যাবে না। রাজশাহীর সিএনবি মোড়ে জুলাই গণ অভ্যুত্থানের স্মৃতিস্তম্ভ উদ্বোধন করেন শহীদ সাকিব আঞ্জুমের বাবা। এরপর ফুলেল শ্রদ্ধা জানান বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। ছেলেরা যে জন্য বৈষম্যহীন বাংলাদেশের জন্য যে জন্য জীবন দিয়েছে, দেশটা যেন সেভাবেই পরিচালিত হয়। আমাদের আশা খুব শীঘ্রই আমরা এই দুর্নীতিমুক্ত একটা দেশ গড়ে তুলব ইনশাআল্লাহ। গণ অভ্যুত্থান দিবসের আয়োজন ছিল রংপুরেও। ফুলে ফুলে ছেয়ে যায় স্মৃতিস্তম্ভ। বিজয় শোভাযাত্রা বের করা হয় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় থেকে। ধীরে ধীরে আমাদের এই 16 বছরের জঞ্জাল থেকে মুক্ত করে আমাদের ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। জুলাই শহীদদের স্মরণে দেয়ালচিত্র ও সবুজায়ন কর্মসূচির উদ্বোধন হয় বরিশালে। আর খুলনা ও ময়মনসিংহে স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা জানান রাজনীতিবিদ, পেশাজীবী ও প্রশাসনের কর্মকর্তা সহ অনেকে। আর কারো প্রতি কোনো অন্যায় অত্যাচার না করা হোক, কারো প্রতি কোনো অবিচার করা না হোক। 4 ভোট যে দিতে পারবে, আমার ভোট আমি দেব। আমরা চাই দেশের এই অবস্থা আস্তে আস্তে আরো উন্নতির দিকে যাক এবং বাংলাদেশ পৃথিবীর বুকে একটা শান্তিপূর্ণ দেশ হিসেবে প্রতিষ্ঠা পাক। এছাড়া সিলেট, যশোর, গোপালগঞ্জ সহ দেশের বিভিন্ন জায়গায় বিজয় মিছিল ও সমাবেশ করেছে বিএনপি, জামায়াতে ইসলামী সহ অন্য রাজনৈতিক দলগুলো। নাদিম হোসেন, চ্যানেল 24। রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে গ্যাস বেলুন বিস্ফোরণে দগ্ধ হয়েছেন 11 জন, যাদের অধিকাংশই প্রাথমিক চিকিৎসা নিয়েছেন জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে। দগ্ধরা জানান যে গতকাল দুপুরে 2টার দিকে গ্যাস বেলুন উড়ানোর সময় কালার ফ্লেয়ার অপারেট করা হয়। গ্যাস বেলুন ও কালার ফ্লেয়ারের পারস্পরিক সংস্পর্শে বিস্ফোরণ ঘটে। এতে দগ্ধদের তাৎক্ষণিকভাবে নেওয়া হয় হাসপাতালে। জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডক্টর শাওন বিন রহমান জানিয়েছেন যে গুরুতর না হয় সবাইকে প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয়েছে। জুলাই গণ অভ্যুত্থান দিবসে গণভবনে নির্মাণাধীন জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের নির্মাণ কাজের অগ্রগতি পর্যবেক্ষণ করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। জাদুঘরটি 2024 সালের ঐতিহাসিক জুলাই গণ অভ্যুত্থানের প্রেক্ষাপট, সংগ্রাম, শহীদ এবং বিজয়ের দলিল হিসেবে নির্মাণাধীন রয়েছে। নির্মাণাধীন এলাকায় পৌঁছে প্রধান উপদেষ্টা সংশ্লিষ্ট প্রকৌশলী, স্থপতি এবং কর্মীদের সঙ্গে মতবিনিময় করেন এবং দ্রুতই সব কাজ শেষ করার নির্দেশ দেন। পরিদর্শনকালে মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুকী আজম, গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান, সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী এবং জাদুঘর বাস্তবায়ন কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। রাজধানীতে হরহামেশাই ঘটছে চাঁদাবাজির ঘটনা। আইনশৃঙ্খলা বাহিনীর উদাসীনতায় ব্যবসা প্রতিষ্ঠানে চাঁদা আদায় করতে গিয়ে প্রায়ই হামলা করছে স্থানীয় সন্ত্রাসীরা। এতে অতিষ্ঠ ভয়ে দিন কাটছে ব্যবসায়ীদের। চলতি বছরের প্রথম 6 মাসেই কেবল ঢাকায় চাঁদাবাজির অভিযোগে মামলা হয় 419টি। যদিও পুলিশ বলছে যে অবনতি নয়, বরং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন সম্রাট হোসেন। সন্ত্রাসী চাঁদাবাজির কাছ থেকে আমরা মুক্তি চাই। চাঁদার টাকা না পেয়ে মিরপুরের জুতার কারখানা মালিক হেলিমকে কুপিয়ে গুরুতর জখম করে সন্ত্রাসীরা। ভাগ্যগুণে বেঁচে গেলেও দোকানে থাকা টাকা ছিনিয়ে নেয় সন্ত্রাসীরা। এমনকি এখনো প্রতিনিয়ত দিয়ে যাচ্ছেন হুমকি ধমকি। 3 লাখ টাকা দিতে হবে,
বাদে আমি কই আমার কাছে টাকা নাই, আমি দিতে পারবো না। বাদে এমন জোরাজুরি করতে করতে মানে হঠাৎ করে আমার চাপা দিতে খুব দিচ্ছে। এর মধ্যে মনে করেন যারা ক্যাশ বক্স খুলে 85,000 টাকার মতো ছিল, যেটা হিসাব করা আমাদের, ওইটা নিছে। প্লাস আমার বাবার পকেটে, বুক পকেটের যে পকেট ছিল ওইটার ভিতরে ফোন ছিল, ভিভো ফোন, ওটা নিয়ে গেছে। সেদিনের এই জুতা তৈরির কারখানার ভয়াবহ বর্ণনা দিলেন হেলিমের সন্তান। থানায় মামলা করলেও মেলেনি প্রতিকার, তাই উৎকণ্ঠায় দিন যাচ্ছে হেলিমের। 3 লক্ষ টাকা চা, যেন আমরা 3 লক্ষ টাকা দিতে হবে ব্যবসা করতে গেলে, আর যদি না দেন তাহলে মেরে ফেলামু। রাজধানীর পল্লবীতে নিয়ম করেই ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা আদায় করছে একটি চক্র। এই চাঁদাবাজদের যন্ত্রণায় অতিষ্ঠ ব্যবসায়ীরা। তাদের দাবি, পল্লবীতে গত কয়েক মাস ধরেই চাঁদাবাজির কার্যক্রম পরিচালনা করছেন আমানুল্লাহর বাহিনী। চাঁদা দিতে অপারগতা জানালেই হামলা চালায় তারা। এবং আমরার কাছে টেকা চা, আমরা টেকা না দিলে আপনারা কুবাইতে চা। ওরা এখানে থাকতে দেবো না আমাদেরকে, আমাদের কিভাবে ব্যবসা করবো এটা দেখে দিব। ওরা আমাদেরকে মাইরা ফেলে, এরকম ধরনের হুমকি সৃষ্টি করছে। আমরা না দিতে গেলে আমাদেরকে মারধর করে, এরকম ভুক্তভোগী আমরা সবাই। চলতি বছরের প্রথম 6 মাসে ঢাকায় চাঁদাবাজির অভিযোগে 419টি মামলা হয়েছে। তবে পুলিশের দাবি, অবনতি নয় বরং আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে। গত 1 বছরে ঢাকা মহানগরীতে যেসব চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে, ঢাকা মহানগর পুলিশ প্রায় 99% আমি বলবো ক্ষেত্রেই সেগুলো রহস্য উদ্ঘাটন করতে সক্ষম হয়েছে এবং অপরাধীদেরকে আইনের আওতায় নিয়ে আসতে সক্ষম হয়েছে। শুধু চাঁদাবাজির পাশাপাশি গেল 6 মাসে ঢাকায় হত্যাকাণ্ডের শিকার হয়েছেন 121 জন মানুষ। সম্রাট হোসেন, চ্যানেল 24, ঢাকা। নামেই হাসপাতাল। পর্যটন কেন্দ্র কুয়াকাটায় স্থাপিত 20 শয্যা হাসপাতালে নেই একজনও চিকিৎসক। কাগজে কলমে 17 জনের পদ থাকলেও বাস্তবে কর্মরত আছেন মাত্র হাতে গোনা কয়েকজন। এতে চিকিৎসা সেবা থেকে বঞ্চিত প্রায় 2 লাখ মানুষ। সমুদ্র তীরে অবস্থিত পটুয়াখালীর কুয়াকাটা হাসপাতাল। 2010 সালে চালু হওয়া 20 শয্যার এই হাসপাতালে নেই কোনো চিকিৎসক। হাসপাতালটির 17টি পদের বিপরীতে 12টিতেই নেই কোনো জনবল। বর্তমানে খণ্ডকালীন একজন মেডিকেল অফিসার দিয়ে চলছে কার্যক্রম। ফলে চিকিৎসার জন্য যেতে হয় 80 থেকে 85 কিলোমিটার দূরের জেলা সদর হাসপাতালে। এতে স্থানীয়দের পাশাপাশি ভোগান্তিতে পড়েন পর্যটকরাও। ডাক্তার আইসি, এখন তো কোনো ডাক্তার নাই। আমাদের এখানে একটা 20 শয্যা হাসপাতাল আছে, শুধু হাসপাতালের নামের উপর 20 শয্যা হাসপাতাল। এখানে শুধুমাত্র উপসহকারীরা হাসপাতাল চালাইতেছে, আমরা খুবই ভোগান্তিতে আছি। চিকিৎসার দরকার পর্যটন এলাকায়, আমরা সেটা পাইতেছি না। একজন কম্পাউন্ডার দিয়ে তো আসলে এত বড় একটা প্রতিষ্ঠান চলে না। জনবল সংকটের বিষয়টি নিয়ে অবগত জেলা সিভিল সার্জন অফিসও। সাপোর্ট দিতে পারতেছি না আমি। এর ভিতর ওখানে মাত্র একজন ডাক্তার ছিল, মূল যে কলাপাড়ায়। হ্যাঁ, আমি গলাচিপা থেকে 2 জন, ওইখানে ছিল হচ্ছে 6 জন, ওখান থেকে 2 জন দিয়ে দিয়েছি। মির্জাগঞ্জে ছিল 6 জন, ওখান থেকে 1 জন। এই টোটাল দিয়ে কোনো মতে সব মুমূর্ষু অবস্থা থেকে সাপোর্ট দেওয়া হচ্ছে। জেলায় তো আমার কোনো ডাক্তার নাই। বর্তমানে হাসপাতালটিতে চিকিৎসা না পেয়ে প্রতিদিন ফিরে যান বহু মানুষ। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। ভিগো ওয়্যার গার্ড, প্রয়োজন মতো বাঁকানো যায়, অধিক চাপেও ভাঙে না। ভিগো। জামালপুরের ঢাকা দেওয়ানগঞ্জ রেল সেতুর ক্ষতিগ্রস্ত অংশ সংস্কারের কাজ শুরু হয়, যা 9 মাসে শেষ হওয়ার কথা, অথচ 4 বছরেও তা এখনও শেষ হয়নি। এতে ভোগান্তির শেষ নেই এই রুটের যাত্রীদের। যদিও কর্তৃপক্ষ বলছে যে সেতুটির গার্ডার কসবা থেকে আসলে দ্রুতই সব কাজ শেষ করা হবে। ঢাকা দেওয়ানগঞ্জ রেলপথের জিলবাংলা চিনিকল সংলগ্ন দীঘলকান্দি রেল সেতু 2020 সালে বন্যায় ক্ষতিগ্রস্ত হয় সেতুটি। ঝুঁকিমুক্ত চলাচলের স্বার্থে সে বছরই রেলওয়ের পূর্বাঞ্চল প্রধান প্রকৌশলীর দপ্তর থেকে সেতুটি পুনর্নির্মাণের জন্য দরপত্র আহ্বান করা হয়। 2021 সালে প্রায় 2.5 কোটি টাকা প্রকল্পের দায়িত্ব পায় এসএস ইঞ্জিনিয়ারিং ট্রেড সেন্টার নামের ঠিকাদার প্রতিষ্ঠান, যা 9 মাসের মধ্যে শেষ করার কথা, কিন্তু 4 বছরেও শেষ হয়নি কাজ। কাজটা ছিল 9 মাসের, ঠিকাদার গরিমসির জন্য এই কাজটা অনেক দেরি হলো। এখানে প্রতিটা ট্রেন থামে এবং কিছু সময় দেরি করে। ট্রেনটা যখন যায় তখন এখানে থামলে আমাদের জন্য রিস্ক, যে এটা দ্রুত সংশোধন করলে আমাদের আরো উপকার হবে, যাতে আমরা চলাফেরা আরো সুন্দর মতো করতে পারি। দেওয়ানগঞ্জ থেকে ঢাকাগামী মাত্র আপনার একটা রেল লাইন, আপনার এই রেল লাইন দিয়ে যাওয়ার সময় ওখানে আপনার যে ভাঙ্গা ব্রিজটা রয়েছে, ওই ব্রিজে আমাদের
যাতায়াতের জন্য খুবই অসুবিধা হয়। ওখানে ব্রিজটা যখন আপনার যায়, ট্রেনটা যখন আপনার চলাচল করে, তখন একটু ট্রেনটা আপনার হালকা স্লো করে। দিনের বেলা এতটা আর কি ভয় নাই, রাত হয়ে গেলে আমাদের ভয় হয় যে চিন্তায় হয়ে যায়, ডাকাত ধরে। কর্তৃপক্ষ বলছে সেতুটির গার্ডার কসবা থেকে আসলে দ্রুত কাজ শেষ করা হবে। আমাদের যে পোস্টারের যে কাজ সেটা হয়ে গেছে, 20 ডিপার্টমেন্টের যে গার্ডারটা আপনার আসবে ইয়ে থেকে, কসবা থেকে আসলে হয়তো সহসে চলে আসবে। আমরা তো বারবার নক করতেছি, তো তাড়াতাড়ি সম্ভব বলতে চলে আসবে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। সরকারি বেসরকারি প্রকল্প বাস্তবায়নে বৈষম্য আর সমন্বয়হীনতার কারণে বান্দরবানে কাঙ্ক্ষিত মাত্রায় দূর হয় না দারিদ্র্য, যার ফলে প্রথমবারের মতো প্রকাশিত দারিদ্র্য বিষয়ক জরিপে চট্টগ্রাম বিভাগে শীর্ষস্থানে উঠে এসেছে পাহাড়ি এই জেলা। নাগরিক সমাজ বলছে যে দারিদ্র্যের দুষ্ট চক্র থেকে মানুষকে বের করে আনতে হলে দরকার সমন্বিত উদ্যোগ। পাহাড়ি জেলা বান্দরবান, প্রায় 5 লাখ মানুষের এই জেলা গরিব মানুষের সূচকে চট্টগ্রাম বিভাগে স্থান পেয়েছে শীর্ষে। গেল 31 জুলাই সরকারের সাধারণ অর্থনীতি বিভাগ প্রকাশ করে ন্যাশনাল মাল্টি ডাইমেনশনাল পভার্টি ইন্ডেক্স ফর বাংলাদেশ শীর্ষক এই সূচক, যা বহুমাত্রিক দারিদ্র্যের উপর করা দেশের প্রথম প্রতিবেদন। প্রতিবেদনে উঠে আসে দেশের 3,97,70,000 মানুষ বহুমাত্রিক দারিদ্র্যের শিকার। সবচেয়ে বেশি 90 লাখ দরিদ্র মানুষের বাস চট্টগ্রাম বিভাগে। 65.3% দারিদ্র্যের হার নিয়ে শীর্ষে রয়েছে বান্দরবান জেলা, যদিও এই হার নিয়ে নানা প্রশ্ন আছে স্থানীয়দের। এত উন্নয়ন করার পরও যেহেতু বান্দরবানকে সর্বনিম্ন দরিদ্র সীমার নিচে রেখেছেন, এজন্য আমরা লজ্জিত। উন্নয়ন বলতে যদি শুধু অবকাঠামো নির্মাণটাকে যদি আমরা বুঝি, তাহলে ঠিকই উন্নয়ন হয়েছে, কিন্তু মানুষের কোনো ভাগ্য পরিবর্তন হয়নি। আসলে যদি আমরা দরিদ্র সীমার সবচেয়ে নিচের জেলা হয়ে থাকি, তাহলে আমরা এই দুর্নাম নিয়ে থাকতে চাই না। আমরা এখান থেকে উত্তরণ চাচ্ছি। নাগরিক সমাজ মনে করে সরকারি বেসরকারি নানা প্রকল্প বাস্তবায়ন হলেও তার সুষম বন্টন হয় না। দারিদ্র্য বিমোচনে যেসব উদ্যোগ নেওয়া হয়, দুর্নীতি, বৈষম্য আর সমন্বয়হীনতায় তার সুফল কম। ফলে বান্দরবানে দারিদ্র্য দূর হয় না কাঙ্ক্ষিত মাত্রায়। প্রান্তিক পর্যায়ে যে আমাদের জনগণ, ওদের কাছে মনে সঠিক সেবাটা এবং ওদের কাছে সঠিক এদের প্রাপ্যটা মনে পৌঁছতেছে না। কৃষিভিত্তিক যে সমস্ত শিল্প প্রতিষ্ঠান আছে, এগুলো যদি আমরা গড়ে তুলতে পারি, তাহলে লোকজনের কর্মসংস্থান হতে পারে। বিভিন্ন প্রতিষ্ঠান আছে সেবামূলক, এগুলিকে রাজনৈতিককরণ থেকে মুক্ত করতে হবে। তবে বান্দরবানের সর্বস্তরের মানুষের জীবনমান উন্নয়নে নানামুখী কর্মকাণ্ড বাস্তবায়নের কথা বলছেন জেলা প্রশাসক। আমরাও যে বরাদ্দ পেয়েছি, সেই সব বরাদ্দগুলো মানে রুট লেভেলে খুব সমবন্টনের মাধ্যমে এবং টেন্ডারের মাধ্যমে সুন্দরভাবে হচ্ছে এই প্রজেক্টগুলোর সফল বাস্তবায়ন আমরা আশা করছি সম্পন্ন হয়েছে। অর্থনীতিতে এটা ভালো একটা প্রভাব পড়বে বলে আমরা আশা রাখি। এমপিআই এর প্রতিবেদনটিতে বিদ্যুৎ ও পানির প্রাপ্যতা, স্যানিটেশন, স্বাস্থ্যসেবা, ইন্টারনেট সংযোগ সহ 11টি সূচকের সমন্বয়ে দারিদ্র্যের হার নির্ধারণ করা হয়েছে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। গাজায় ইসরায়েলি হামলায় প্রাণ গেছে আরও 74 ফিলিস্তিনির। অনাহারে শিশুসহ মৃত্যু হয়েছে আরও 8 জনের। জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ বলছে যে গাজায় প্রতিদিন গড়ে 28 শিশুকে হত্যা করছে আইডিএফ। ইসরায়েলি গণমাধ্যমগুলো বলছে যে উপত্যকা পুরোপুরি দখলের পরিকল্পনা ঘোষণা করতে চলেছে নেতানিয়াহু, যে কারণে বাড়ানো হবে সামরিক অভিযান। বিশেষ অভিযান চলবে হামাসের হাতে থাকা জিম্মিরা অবস্থান করছে এমন এলাকায়। গাজা দখলে ইসরায়েলি পরিকল্পনার নিন্দা জানিয়েছেন ফিলিস্তিনের পররাষ্ট্র মন্ত্রণালয়। এমন পদক্ষেপ রুখতে চাওয়া হয়েছে আন্তর্জাতিক সম্প্রদায়ের হস্তক্ষেপও। এদিকে ইসরায়েল গাজা পুরোপুরি দখল করবে কিনা তা নির্ভর করছে নেতানিয়াহু প্রশাসনের উপর, যেখানে হস্তক্ষেপ করবে না যুক্তরাষ্ট্র, এমন ইঙ্গিত দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গাজা দখল প্রসঙ্গে সাংবাদিকদের করার প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন যে আপাতত গাজাবাসীর খাবারের ব্যবস্থায় বেশি নজর দিচ্ছে যুক্তরাষ্ট্র। এর বাইরে সবকিছু ইসরায়েলের উপর নির্ভর করছে। গাজায় বর্তমানে জোর করে বাস্তুচ্যুতির আদেশ দেয়া হচ্ছে, যাতে উপত্যকাটি ছোট ছোট এলাকায় বিভক্ত হয়ে পড়েছে। গাজার 86% ভূখণ্ড এখন সামরিক নিয়ন্ত্রিত এলাকায় পরিণত হয়েছে। বাকি অংশে সামরিক অভিযান আরও বাড়ালে নিপীড়িত ফিলিস্তিনিদের জীবন আরও বিপদের মুখে পড়তে পারে।
2023 সালের অক্টোবরে গাজায় যুদ্ধ শুরুর পর থেকে ইসরায়েলকে ব্যাপক হারে সামরিক সহায়তা দিয়ে আসছে মার্কিন যুক্তরাষ্ট্র।